independence of Bangladesh. 1981 সালের 30 মে ভোরে এক সামরিক অভ্যুত্থান চেষ্টায় চট্টগ্রাম সার্কিট হাউসে তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের সরকার 1981 সালের 6 জুন এ হত্যাকাণ্ড তদন্তে 3 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেন। সাবেক প্রধান বিচারপতি রুহুল ইসলামের নেতৃত্বাধীন কমিশনের সদস্য ছিলেন বিচারপতি আবু তাহের মোহাম্মদ আফজাল। এটিএম আফজাল নামে পরিচিত এই বিচারপতি পরে প্রধান বিচারপতি হন এবং খুলনা জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের তদন্তের কার্যপরিধিতে বলা ছিল, 1 ক প্রেসিডেন্টের হত্যাকাণ্ড কোনো ষড়যন্ত্রের ফল ছিল কিনা উহা নিরূপণ করা, যদি তাই হয় খ ষড়যন্ত্রকারী কাহারা এবং তাহাদের উদ্দেশ্য কি ছিল, গ ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা কি ছিল এবং কিভাবে উহা সংঘটিত হইয়াছিল, এবং ঘ কাহারা এই ষড়যন্ত্রের প্রতি কি ধরনের ও কতদূর পর্যন্ত সমর্থন ও সহযোগিতা প্রদান করিয়াছিল। 2 ক প্রেসিডেন্টের জীবন রক্ষার জন্য কি ধরনের নিরাপত্তা ও রক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হইয়াছিল। খ ওই সময় সার্কিট হাউসে যে পরিস্থিতি বিরাজ করিতেছিল, এই সকল ব্যবস্থা এবং সতর্কতার মাত্রা ও প্রকৃতি পর্যাপ্ত এবং এই বিষয়ক বিধি ও নির্দেশাবলীর সঙ্গে সঙ্গীতপূর্ণ ছিল কিনা। গ প্রেসিডেন্টের জীবন রক্ষার দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বিভাগের কোনো বিভাগের ব্যর্থতা ছিল কিনা, থাকিলে উহার পরিমাণ কতটুকু। 3 দুষ্কৃতকারীগণ কর্তৃক প্রেসিডেন্টের মৃতদেহ লইয়া যাওয়ার পূর্বে চট্টগ্রাম সার্কিট হাউস হইতে উদ্ধার করা হয় নাই কেন, এই ব্যাপারে কাহার কোনো ব্যর্থতা আছে কিনা, থাকিলে তাহার পরিমাণ কতটুকু। 4 প্রেসিডেন্টের হত্যা হইতে দুষ্কৃতকারীদের পতন পর্যন্ত সময়ে পুলিশ সহ বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের আচরণ। কমিশন 1981 সালের 25 জুন কাজ শুরু করে, তবে কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 6 জুন কমিশন গঠনের 1 সপ্তাহ পর 13 জুন তদন্ত কমিশনের কার্যপরিধির 1 নম্বর গুরুত্বপূর্ণ দায়িত্বটি বাদ দেয়। এ বিষয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা 4-এর 1981 সালের 13 জুনের প্রজ্ঞাপনের মাধ্যমে 2 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর দফা বাদ দিয়ে সংশোধন করা হয়। বাদ দেয়া দফাটি ছিল নিম্নরূপ: 1 ক প্রেসিডেন্টের হত্যাকাণ্ড কোনো ষড়যন্ত্রের ফল ছিল কিনা উহা নিম্নরূপ করা, যদি তাই হয় খ ষড়যন্ত্রকারী কাহারা এবং তাহাদের উদ্দেশ্যে কি ছিল, গ ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা কি ছিল এবং কিভাবে উহা সংঘটিত হইয়াছিল, এবং ঘ কাহারা এই ষড়যন্ত্রের প্রতি কি ধরনের ও কতদূর পর্যন্ত সমর্থন ও সহযোগিতা প্রদান করিয়াছিল। বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যপরিধির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব বাদ দেওয়ার ফলে জিয়া হত্যার পেছনের সুগভীর ষড়যন্ত্র উদ্ঘাটনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি কমিশনের আওতার বাইরে চলে যায়। সে সময় এই বিষয়টি সংবাদপত্রে সম্ভবত প্রকাশিত হয়নি। 1981 সালের সেপ্টেম্বরের শেষে কমিশন তদন্ত প্রতিবেদন জমা দেয়, কিন্তু এর আগেই 1981 সালের 23 সেপ্টেম্বর 22 জন সেনা কর্মকর্তাকে তাড়াহুড়া করে ফাঁসি দেওয়া হয়, কিন্তু জিয়া হত্যার বিচার করা হয়নি। বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন গত 45 বছরে পরবর্তীতে কোনো সরকারি জনসমক্ষে প্রকাশ করেনি। প্রতিবেদনটি সময়ের আবর্তে হারিয়ে যায়। কমিশনের সভাপতির সই করা মূল প্রতিবেদনের একটি মুদ্রিত কপি 45 বছর পর সম্প্রতি দ্য ডেইলি স্টারের হাতে আসে। তদন্ত কমিশনের অনুসন্ধানে উঠে আসা তথ্যগুলো নিয়ে রিপোর্টার জাইমা ইসলাম ডেইলি স্টারে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন সাবেক সিএসপি কর্মকর্তা জিয়াউদ্দিন এম চৌধুরী, যিনি হত্যাকাণ্ডের পরপরই জিয়াউর রহমানের মরদেহ যারা দেখেছিলেন তাদের একজন। তিনি বিভিন্ন সময় জিয়া হত্যাকাণ্ড নিয়ে তার বইয়ে এবং লেখায় বলেছেন, কমিশন আমার বক্তব্য নিয়েছে, তবে এই প্রতিবেদন কোনোদিন আলোর মুখ দেখেনি। প্রতিবেদনটির কি হয়েছিল সেটাও আমরা জানি না। এটা কখনোই জনসমক্ষে আনা হয়নি। তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ সহ মোট 62 জন সাক্ষীর সাক্ষ্য নেয় কমিশন। কমিশনের তদন্তে যা উঠে এসেছে তার মূল কথা হল, রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা এতটাই শিথিল ছিল যে সার্কিট হাউসে ব্যাপক অস্ত্রসজ্জা থাকা সত্ত্বেও হত্যাকারীরা প্রায় বিনা বাধায় তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পেরেছিল। প্রতিবেদনে বলা হয়, আমরা এই ধারণা এড়াতে পারিনি যে হামলাকারীদের বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধী গড়ে তোলা হয়নি। তাদের জন্য যেন পুরো ঘটনাটি ছিল ভিনি ভিডি ভিচি। কথাটি জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি, যার অর্থ
এলাম, দেখলাম, জয় করলাম। প্রেসিডেন্ট জিয়ার সময় লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। জিয়া হত্যার পরেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকলেও সরকার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নির্দেশনায় সরকার পরিচালিত হয়েছে। চট্টগ্রামের সেনা বিদ্রোহ ব্যর্থ হওয়ার ওই বিদ্রোহের পর ওই গোষ্ঠীর নেতা জেনারেল আবুল মঞ্জুরকে হাটহাজারী পুলিশ গ্রেফতার করে। মঞ্জুর জেল হাজতে যেতে চেয়েছিলেন, কিন্তু এরশাদের নির্দেশে মঞ্জুরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরে পুলিশ বাধ্য হয়। পরে তাকে চট্টগ্রাম সেনানিবাসে এনে গুলি করে হত্যা করা হয়। এরশাদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে দাবি করা হয়েছে। মঞ্জুর হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন এরশাদ। তবে এই মামলাকে ব্যবহার করে আওয়ামী লীগ ও বিএনপি সরকারের সময় এরশাদকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। ফলে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা মামলাটি নিষ্পন্ন হওয়ার আগেই এরশাদ মারা যান। জিয়া হত্যার মূল বেনিফিশিয়ারি এরশাদ। জেনারেল আবুল মঞ্জুরকে হত্যা করা হয় জিয়া হত্যার নেপথ্য কারণ গোপন করার জন্য। একই কারণে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যপরিধি থেকে জিয়া হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের অনুসন্ধানের বিষয়টি তদন্তের কার্যপরিধি থেকে বাদ দেওয়ার পেছনে এরশাদের ভূমিকা থাকতে পারে। আগেই বলা হয়েছে, জিয়া হত্যার পর তদানীন্তন অস্থায়ী বিএনপি সরকার এরশাদের নির্দেশনায় পরিচালিত হয়েছে। অস্থায়ী প্রেসিডেন্ট বিচারপতি সাত্তারকে এরশাদের চাপে বিএনপি প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। এরপর এরশাদ বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করেন এবং মাত্র ৪ মাসের মাথায় সামরিক শাসন অভ্যুত্থানের মাধ্যমে বিচারপতি সাত্তারকে সরিয়ে দিয়ে নিজে ক্ষমতা দখল করেন। জিয়া হত্যা ছিল এরশাদের ক্ষমতা দখলের নীল নকশার প্রথম ধাপ। এর সাথে ভারতের জড়িত থাকার নির্ভরযোগ্য তথ্য রয়েছে, যে কারণে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কার্যপরিধি থেকে জিয়া হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের অনুসন্ধান বা তদন্ত বাদ দেয়া হয়। বিচার বিভাগীয় তদন্ত যে ভবনে কমিশনের কাজ পরিচালনা করেছিল, সেটি পরে শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পরিণত হয় এবং ২ দফায় এটি ২১.৫ বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবেক ওই গণভবনের পূর্ব পাশে ক্রিসেন্ট লেকের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগ এই কবর সরানোর চেষ্টা করলেও নানা কারণে সফল হয়নি। বাংলার জানালায় জহিরুল ইসলাম।